সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানাও আমাকে। মোবাইল রোটেট করে ফেলো। মোবাইল রোটেট করো। অল ওকে, শুরু করতেছি আমরা। মোবাইল রোটেট না করলে ফুল স্ক্রিন হবে না। আমরা লাস্ট ক্লাসে কি পড়ছি নিশ্চয়ই জানো, মনে আছে সবার। আমি আমার পজিশনে দাঁড়াই যাই, খেয়াল করো। শোনো, আমরা একটা এইচডাব্লিউ দিছিলাম। আচ্ছা, আমি ভুলে গেছিলাম এইচডাব্লিউর জন্য একটা পোস্ট দেওয়ার কথা ছিল, সেটা আমি ভুলে গেছি। আমি দুইটার এইচডাব্লিউ একসাথে আজকে একটা পোস্ট দিয়ে দিব, ঠিক আছে? সিরিয়াস স্টুডেন্টরা অবশ্যই এইচডাব্লিউগুলো করবা, করে এখানে জমা দিবা, কারণ প্রত্যেকটা এইচডাব্লিউ থেকে আমি সেরা একজনকে প্রাইজ দিব। সেরা একজনকে কীভাবে বাছাই হবে সেটা আমি সবগুলো ছবি দেখে আমি নিজে ডিসাইড করব। এক কমেন্টে দিবা। যদি একের অধিক পেজ হয় তাহলে একটা কমেন্ট করবা আগে, একটা পেজ দিয়ে তোমার নাম, রোল এগুলো দিয়ে কমেন্ট করবা। কমেন্ট করে সেটা রিপ্লাই অপশনে এবার ইচ্ছা মতো তুমি তোমার ছবিগুলো দিয়ে দাও। একটা কমেন্টে রিপ্লাই দিবা সবগুলো। আচ্ছা, এখন আমরা আজকে পড়বো ডাব্লিউবিসি। গত ক্লাসে আমরা রক্তের উপাদান নিয়ে কিছু পড়ছি। একটা বেসিক জিনিস বলি নাই, সেটা আমরা এখন বলবো, খেয়াল করো। আরবিসির কাহিনী আমরা গত ক্লাসে শেষ করছি। আরবিসির কাহিনী শেষ করছিলাম, সেখানে একটা ইনফরমেশন আমি বলে রাখি যে হিমোগ্লোবিন যেটা ছিল, এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন প্রতি 100 ml রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে পার 100 ml। এটা মনে রাখবে, এটা গড়ে, ঠিক আছে? এবং এক ফোঁটা রক্তে, একটা আরবিসিতে অলমোস্ট 270 মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকতে পারে। দেখো লেকচার 2, এখন থেকে প্রত্যেকটা অধ্যায়ের লেকচার 1 থেকে শুরু হবে। ওই অধ্যায় শেষ তো লেকচারের কাহিনী শেষ, নতুন অধ্যায় শুরু, নতুন লেকচার 1। বুঝতে পারছো? তাহলে খুঁজে পেতে সুবিধা হয়। আগের লেকচার যেভাবে আমরা দিছি সেটা খুঁজে পেতে অনেকের সমস্যা হচ্ছে যারা নতুন ভর্তি হচ্ছে। তো এই জন্য এখন থেকে এভাবে লেকচার চলবে, অধ্যায়ভিত্তিক লেকচার। তো দেখো লেকচার 2 আমরা ডাব্লিউবিসি পড়বো অবশ্যই, তবে তার আগে একটু রক্ত সম্পর্কে আমি হালকা আলোকপাত করি। আমি কমেন্ট দেখবো না, কারো যদি প্রশ্ন করার থাকে আমি যখন সময় দিব তখন প্রশ্ন করবা। দেখো, এটা হচ্ছে রক্ত। এই রক্তের ইংরেজি হচ্ছে কি? ব্লাড। একে যদি
ভাগ করা হয় তাহলে দুইটা অংশ পাওয়া যায়। একটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণটা রক্তরস বা প্লাজমা, রক্তরস বা প্লাজমা, আর 2 নম্বর অংশ হচ্ছে রক্তকণিকা। রক্তরস বা প্লাজমা হচ্ছে 55%, আর রক্তকণিকা হচ্ছে 45%। রক্তরসকে তুমি যদি ডিভাইড করো তাহলে সেখানে তুমি আরও 2 ধরনের অংশ পাবা। একটা হচ্ছে কঠিন অংশ, আর একটা হচ্ছে তরল অংশ বা অনেকে পানি বলে, যদিও তরল অংশের মধ্যে শুধু পানি থাকে না, আরও কিছু উপাদান থাকতে পারে। কঠিন অংশ যেটা, সেই কঠিন অংশের পরিমাণ হচ্ছে নর্মালি পানি হচ্ছে 90 থেকে 92%। তাহলে স্বাভাবিকভাবেই কঠিন অংশের পরিমাণ হয় 8 থেকে 10%। কত পার্সেন্ট? 8 থেকে 10%। স্বাভাবিকভাবেই আমরা জানি যে কোনো কঠিন অংশ দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে অজৈব অংশ, বিভিন্ন আয়ন, আরেকটা হচ্ছে জৈব অংশ। এখানে মনে রাখবা জৈব উপাদান সবসময় বেশি থাকবে, কারণ সেগুলো হচ্ছে শর্করা, প্রোটিন, লিপিড ইত্যাদি। আর হচ্ছে অজৈব, হচ্ছে আয়ন। অজৈব হচ্ছে কি? আয়ন। দেখো জৈব তাহলে বেশি, সেটা হচ্ছে 7 থেকে 9%, আর এটা হচ্ছে 0.9%। যদিও মোস্ট অ্যাকুরেট হয় জৈব, যদি আমরা দিতাম এভাবে 7.1 থেকে 9.1%, এটা দিলে সবচেয়ে কি হতো? অ্যাকুরেট হতো। কিন্তু আমরা বইয়ে এটা যেহেতু, সেজন্য এটা ফলো করব। এই গেল অজৈব। তো বিভিন্ন আয়ন। অজৈব হচ্ছে কি? বিভিন্ন আয়ন বলতে কি আয়ন? সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, বাইকার্বনেট আয়ন, ফসফেট আয়ন, শেষ করা যাবে না, অনেক আয়ন থাকে। এখন জৈব উপাদান কি কি? জৈব উপাদানের মধ্যে কি কি থাকে? জৈব উপাদানে থাকে প্রোটিন, একদম সিম্পলি যদি চিন্তা করো, লিপিড, শর্করা, এগুলো তো থাকবেই। এছাড়া বিভিন্ন এনজাইম, অন্যান্য বিভিন্ন হরমোন ইত্যাদি এগুলো থাকবে। যেহেতু এই জৈব উপাদান হচ্ছে রক্তরস তথা প্লাজমার, এই জন্য এই প্রোটিনকে আমরা বলি প্লাজমা প্রোটিন। কি প্রোটিন? প্লাজমা প্রোটিন। হিমোগ্লোবিন কি 16 গ্রাম বলছি? 16 মিলিগ্রাম হবে।
236 জন ক্লাস করতেছে এই মুহূর্তে। যদি এরকম কন্টিনিউ থাকে তাহলে আমি ক্লাস রেকর্ডেড রেখে দিব। কারণ কিছু কাবিল সবসময় থাকে যারা ক্লাস কখনোই করবে না, ওরা এক্সট্রা কাবিল, ওরা সবসময় জন্ম নিছে হচ্ছে ওরা বাই বর্ন, ওরা বইটে ফার্স্ট হয়, ওরা ঢাকা মেডিকেলে ফার্স্ট হয়, ওরা MIT-তে যায়, ওরা অক্সফোর্ডে যায়, ওরা ক্যামব্রিজে যায়, ফ্রি পড়ে, বুঝছো? ওরা স্যারদেরকে পড়ায়, এরকম কতগুলো কাবিল আছে। ওই কাবিলগুলো বাদ দিয়ে যদি 236 জন এই মুহূর্তে ক্লাস করে, 230 জনও যদি হয় তাহলে ওকে। দেখো তো এই যে প্রোটিন, এই প্লাজমা প্রোটিন সম্পর্কে কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে এরা যকৃতে উৎপন্ন। কোথায় উৎপন্ন? যকৃতে উৎপন্ন। দ্বিতীয় কথা হচ্ছে 6 থেকে 8 গ্রাম পার DL এদের পরিমাণ। আলিমে বলছে 7 থেকে 8 গ্রাম পার DL। ওকে, গেল। এদের নাম কি কি? কিছু নাম আমরা বলবো। আমরা নাম মনে রাখতে গেলে আমি একটা টেকনিক দিচ্ছি, টেকনিকটা তোমরা ফলো করো। আলু, গুলু, পেকে, ফুলে গেছে। আলু দিয়ে হচ্ছে অ্যালবুমিন। সবার নামের আগে কিন্তু কমন একটা শব্দ বা ফার্স্ট নেম লাগাবা, সেটা হচ্ছে সেরাম, সেরাম অ্যালবুমিন। তারপর গুলো দিয়ে হচ্ছে গ্লোবিউলিন, পেকে দিয়ে হচ্ছে প্রথ্রম্বিন। এগুলো রক্ততঞ্চনের ফ্যাক্টরের মধ্যেও নামগুলো লাগবে, এখানে কিছু কিছু নাম সেখানে লাগবে। ফুলে দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন। কিছু প্লাজমা প্রোটিন রক্ততঞ্চনে ফ্যাক্টর হিসেবে কাজ করে, আমরা জানি তো না? আচ্ছা, তো এই যখন অবস্থা তখন রক্তকণিকা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে RBC, একটা হচ্ছে WBC, আর একটা হচ্ছে প্লাটিলেট। এটা আমরা পড়ে ফেলছি লেকচার 1-এ, আর এটা আমরা পড়ব লেকচার 2-তে, এটা আমরা পড়ব লেকচার 3-তে। দেখো তো এইটুক পর্যন্ত আমরা ওকে কিনা? এইটুক পর্যন্ত আমরা ওকে কিনা? সাধারণত কিছু তথ্য দেই। রক্তরসের পরিমাণ হচ্ছে 3 লিটার। রক্তরস, যেটা 5% অফ বডি ওয়েট। কিন্তু গত ক্লাসে বলছি কত পার্সেন্ট? 3%, তাই না? আর এখন বললাম কয় পার্সেন্ট? 5% অফ বডি ওয়েট। এটা বেশি গ্রহণযোগ্য। গত ক্লাসের ওটা এক বইয়ের, এটা আরেক বইয়ের, এটা বেশি গ্রহণযোগ্য। আমি স্টার মার্ক যখন দিব বুঝে নিবা সেটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। একটু পর্যন্ত ওকে।
এখন আমরা তাহলে ডাব্লিউবিসি শুরু করতে পারি। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্ত কণিকা বা লিউকোসাইট। নামটা খেয়াল করবা। এই ডাব্লিউবিসি সম্পর্কে কিছু কথা। এক নাম্বার কথা, বর্ণ। 2 নাম্বার আকৃতি। 3 নাম্বার নিউক্লিয়াস। এরপর ব্যাস, এরপর আয়ুষ্কাল, এরপর অপর নাম, এরপর সংখ্যা, এরপর অস্বাভাবিকতা, এরপর উৎপত্তি, এরপর প্রকারভেদ, এরপর কাজ। আস্তে ধীরে আসবো, একটা একটা শেষ করি। প্রথমে বর্ণ। বর্ণ কি? যেহেতু নামের মধ্যেই বলা আছে শ্বেতরক্ত কণিকা, তাহলে এটা সাদা। তবে কোশ্চেন হচ্ছে আরবিসি যদি হিমোগ্লোবিন থাকার কারণে লাল হয়, তাহলে শ্বেতরক্ত কণিকা কী থাকার কারণে সাদা হয়? আসলে শ্বেতরক্ত কণিকায় এরকম কোনো বর্ণকণিকা নাই। যেহেতু কোনো বর্ণকণিকা নাই, তাহলে স্বাভাবিকভাবে এটার কোনো বর্ণও নাই। যেমনটা আমরা পানি বর্ণহীন হওয়া সত্ত্বেও পানিকে সাদা সাদা করি, ঠিক একইভাবে ডাব্লিউবিসিকেও আসলে বর্ণহীন, কিন্তু আমরা কি বলি? সাদা বলি। কিন্তু এর পিছনে কোনো ব্যাখ্যা নাই, জাস্ট আমরা এটা প্রচলিত কথা, কথার কথা। আসলে কিন্তু সে কি? বর্ণহীন। তো আমরা যদি লিখি কোনো সাদা, কথাটা বুঝে নিও, ঠিক আছে? বর্ণহীন কোনো বর্ণকণিকা নেই। ঠিক আছে? আকৃতি, যেহেতু পানির কোনো কালার নাই, পানি বর্ণহীন, আবার পানির কোনো আকৃতি নাই, জানো তো? তো পানি দিয়ে যদি তুমি ডাব্লিউবিসি মনে রাখো যে এটা বর্ণহীন বা সাদা, তো পানির তো কোনো আকৃতি নেই। ঠিক একইভাবে ডাব্লিউবিসিরও কোনো আকৃতি নাই, কোনো আকৃতি নেই। আমরা বলি অনিয়তাকার। এরপর এরপর নিউক্লিয়াস। আমরা জানি নিউক্লিয়াস আছে। ব্যাস, ব্যাস হচ্ছে এক একটা এক এক রকমের ব্যাস। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে 7.5 থেকে 20 মাইক্রোমিটার, এটা গড়। আয়ুষ্কাল হচ্ছে এক একটা এক এক দিন। সাধারণত আমরা পাই, যেমন নিউট্রোফিলের বয়স আমরা পাইছিলাম প্রতিরক্ষার মধ্যে কয়েক ঘন্টা থেকে 3 দিন, এক্স্যাক্টলি বললে 12 ঘন্টা থেকে 3 দিন।
তাহলে কয়েক ঘন্টা। আবার তুমি যদি লিম্ফোসাইটের বয়স যাও, লিম্ফোসাইটের বয়স কিন্তু 3 মাস পর্যন্ত আছে, মানে 120 দিন পর্যন্ত আছে, 180 দিন পর্যন্ত আছে। আবার তুমি যদি ব্যাজোফিলের বয়স খুঁজো, সেটা কিন্তু প্রায় 9 থেকে 18 মাস পর্যন্ত জীবিত থাকতে পারে। হ্যাঁ, তো আমরা ওটাকে দিন হিসেবে ধরি বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু কয়েক ঘন্টা থেকে কয়েক দিন। এই টিস্যুতে যেগুলো যায় সেগুলো কিন্তু সবচেয়ে বেশি বাঁচে। নির্দিষ্ট কোনো আকৃতি নাই, এই জন্যই যে পাত্রে নেওয়া হয় সেই পাত্রের আকার ধারণ করে। তোমরা পানির ক্ষেত্রে তর্ক লাগাইছো না, দুঃখজনক ঘটনা, এটা ক্লাস 5-এর বিজ্ঞান পড়া। অপর নাম হচ্ছে এই ডাব্লিউবিসি বডিতে রক্তের মাধ্যমে ভ্রমণ করে করে যত জীবাণু আছে তাদেরকে ধরে ধরে মারে। এই জন্য আমরা বলি এটার অপর নাম হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। প্রকৃতি হচ্ছে অ্যামিবয়েড প্রকৃতির। অ্যামিবয়েড প্রকৃতির মানে কি কমেন্টে জানাও। অ্যামিবয়েড প্রকৃতির মানে কি কমেন্ট করে জানাও আমাকে, কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও। সংখ্যা প্রতি ml রক্তে, মানে প্রতি ml মানে হচ্ছে প্রতি ফোঁটা রক্তে, এদের সংখ্যা হচ্ছে 4000 থেকে 11,000 পার ml। অন্য জায়গায় আছে 6000 থেকে 8000 পার ml। এটা গড়ে কত, এটা গড়ে কত কমেন্ট করছো? ক্ষণপথ থাকে, ক্ষণপথ থাকার কারণে এরা ক্ষণপথ ব্যবহার করে টিস্যুর ভিতরে ঢুকে যায়। টিস্যুর ভিতরে ঢুকে ওখানে কোনো জীবাণু আসলে জীবাণুকে ঘিরে ধরে, তাও ক্ষণপথ ব্যবহার করে, তারপর এটাকে মারতে থাকে। এই প্রসেসটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু ওই হিটলারের বাহিনীকে কিন্তু এভাবেই মারছে। সোভিয়েত রাশিয়ার যে বাহিনী ছিল সেটা স্টালিনগ্রাদে, স্টালিনের বাহিনী এই হিটলারের বাহিনীকে এভাবে চারপাশ থেকে ঘিরে ধরছিল। মাঝখানে প্রায় 3 লাখ জার্মান সৈন্য এরকম আটকা ছিল, চারপাশে স্টালিনের রাশিয়ার সৈন্যরা ঘিরে ধরছে, সাপ্লাই অফ করে দিছে, সব কিছু অফ করে দিছে। ধীরে ধীরে ওরা বৃত্তটা ছোট করে করে একদম সেন্টারে গিয়ে ওদেরকে আত্মসমর্পণে বাধ্য করছে। তো এটা একইভাবে মিত্রবাহিনী পরবর্তীতে জার্মানি যখন অ্যাটাক করছে তখন একই স্টাইলে হিটলারকে কী করছে, বধ করছে। ঠিক এই ফ্যাগোসাইটোসিস স্টাইলের প্রক্রিয়া। দেখো তো এখানে গড়ে কত হয়, গড়ে হচ্ছে 11 আর 4 যোগ করলে 15,000 হয়, 15,000কে 2 দিয়ে ভাগ দিলে হয় 7,500, তাহলে গড়ে হচ্ছে কত 7,500। আমি এটাতে স্টার দিচ্ছি, বুঝে নিও কোনটাতে স্টার দিচ্ছি, সেটাই ফলো করবা। অ্যামিবার মতো ক্ষণপথ সৃষ্টি করে। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। এখন সংখ্যা নিয়ে কিছু অস্বাভাবিকতা আছে। সংখ্যা নিয়ে কি অস্বাভাবিকতা? সংখ্যা নিয়ে অস্বাভাবিকতা, অস্বাভাবিকতা। অস্বাভাবিকতা কি? যদি ডাব্লিউবিসি বেড়ে যায়, উৎপাদন যদি বেড়ে যায়, যদি ডাব্লিউবিসি উৎপাদন কমে যায়, ডাব্লিউবিসির ক্যান্সারকে কি বলা যায়, এগুলো সবগুলা আমাদের জানতে হবে। যেমন ডাব্লিউবিসি যদি বেড়ে যায় সেটাকে বলা হয়, যেহেতু লিউকোসাইট এটার নাম, তো লিউকোসাইট তৈরির, লিউকোসাইট বাড়তেছে, তো এই প্রসেসটাকে আমরা বলবো লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস।
আমি আস্তে আস্তে বলতেছি। যদি কমে যায় তাহলে লিউকোপেনিয়া। লিউকোপেনিয়া একটা ক্যান্সার আছে, রক্তের ক্যান্সার, যেখানে আরবিসি প্রচুর মরতে থাকে, আরবিসির সংখ্যা অনেক কমে যায়, কিন্তু ডাব্লিউবিসির সংখ্যা এত অস্বাভাবিক হারে বাড়ে, অকল্পনীয়। তো ওইটাকে বলা হয় লিউকেমিয়া। এটাকে বলা হয় কি? লিউকেমিয়া। সাধারণত এখানে একটা অনুপাত, আমি আরবিসি ইস টু ডাব্লিউবিসি অনুপাত, একটা অনুপাত যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তাহলে অনুপাতটা হচ্ছে সংখ্যার অনুপাত। তুমি দেখো আরবিসির সংখ্যা হচ্ছে 50 লাখ, ডাব্লিউবিসির সংখ্যা হচ্ছে 7,500, গড়েরটা বলতেছি। তাহলে তুমি যদি ক্যালকুলেটরে চাপ দাও তাহলে তুমি 600 থেকে 700 একটা পাবা মান। তাহলে আরবিসি যেখানে 600 গুণ, ডাব্লিউবিসি সেখানে 1 গুণ, মানে একটা ডাব্লিউবিসি এগেনস্টে আরবিসির সংখ্যা হচ্ছে 600টা। আবার একটা সময় গ্যাজাজমলের ওল্ড এডিশনের বইতে দিছিল একটা ডাব্লিউবিসির এগেনস্টে আরবিসির সংখ্যা হচ্ছে 500টা। আর বর্তমান এডিশনে যেটা দিছে একটা ডাব্লিউবিসির এগেনস্টে আরবিসির সংখ্যা হচ্ছে 700টা। আবার আলিমের বইতে দিছে একটা ডাব্লিউবিসির এগেনস্টে আরবিসির সংখ্যা হচ্ছে 600টা। তাহলে আমরা দুইটাই মনে রাখবো, একটা হচ্ছে 700 is to 1, আরটা হচ্ছে 600 is to 1। স্টার কোনটা দিয়ে দিচ্ছি খেয়াল করবা, গাজিকে ফলো করবা। তো 600 is to 1 আর 700 is to 1, দুইটার ক্ষেত্রে আমি আগে 600 বা 700, মানে আগে বড়টা লিখছি পরে ছোটোটা লিখছি, আর ওদিকে কি লিখছি, আগে আরবিসি লিখছি পরে ডাব্লিউবিসি লিখছি। পরীক্ষার হলে অপশনের মধ্যে যদি ডাব্লিউবিসি আরবিসি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু গন্ডগোল লেগে যাবে। তুমি যদি ডাব্লিউবিসি আগে লিখো আর যদি 600:1 বা 700:1 লিখো তাহলে কিন্তু সম্পূর্ণ জিনিসটা উল্টে গেল। আশা করি সেটা বুঝছো। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। এই তথ্যগুলো আমরা জানছি কিনা, বুঝছি কিনা, ধৈর্য ধরে আস্তে ধীরে আস্তে ধীরে। তাহলে এখন আমার তিনটা জিনিস বাকি আছে, একটা হচ্ছে উৎপত্তি, আরেকটা হচ্ছে প্রকারভেদ, আরেকটা হচ্ছে কাজ। এই তিনটা জিনিস যদি আমার ক্লিয়ার হয় আমার ডাব্লিউবিসি শেষ, ঠিক তো? আচ্ছা, উৎপত্তি খেয়াল করো। উৎপত্তি খেয়াল করো। দাগাবো কোনটা, দাগাবা কোনটা, এটা কিন্তু অলরেডি একবার বলছি। আমি যে কোনো দুইটা মান দিয়ে দিলে সেখানে কিন্তু একটাতে স্টার্ট থাকতেছে, স্টার্টটাই হচ্ছে গ্রহণযোগ্যতা বেশি, যদি দুইটাই থাকে আর কি। উৎপত্তি, উৎপত্তি সাধারণত আমরা জানি এগুলো অস্থিমজ্জা থেকে হয়, লাল অস্থিমজ্জা থেকে। লাল অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা থেকে আসতেছে স্ট্যাম কোষ, স্ট্যাম কোষ। এই স্ট্যাম কোষ থেকে তিনটা নতুন কোষ বের হয়। একটা হচ্ছে মাইলোব্লাস্ট, আরবিসিটা কি ছিল তোমাদের মনে আছে? যদি মনে থাকে কমেন্টে জানাও, এটা কিন্তু নিউক্লিয়াস যুক্ত ছিল। আর আরেকটা হচ্ছে মনোব্লাস্ট, আরেকটা হচ্ছে লিম্ফোব্লাস্ট। এগুলো হচ্ছে স্ট্যাম কোষের টাইপস।
দেখো দেখো এই যে মায়োলোব্লাস্ট, এই মায়োলোব্লাস্ট থেকে উৎপন্ন হয় তিনজন, মনোব্লাস্ট থেকে উৎপন্ন হয় একজন, লিম্ফোব্লাস্ট থেকে উৎপন্ন হয় একজন, এরিথ্রোব্লাস্ট। ভেরি গুড। মায়োলোব্লাস্টের যে তিনজন সেগুলো হচ্ছে নিওট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল। মনোব্লাস্ট হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট, বুঝছো কিনা, একটু পর্যন্ত বুঝছি কিনা? এছাড়া তো মেইনলি এটা তো প্রধানত, এটা হচ্ছে প্রধানত, এছাড়া যকৃৎ, প্লীহা, থাইমাস, তো প্লীহা থাইমাস এগুলো তো লসিকা তন্ত্রের অংশ, লসিকা তন্ত্র। যেমন লিম্ফোসাইট যেখান থেকে আসে, লিম্ফের বাংলা হচ্ছে লসিকা। প্রধানত লালস্থি মজ্জা, কিন্তু এই ছাড়া কি আছে, এগুলো আছে। বুঝছি তো না? বুঝছি। ওকে, যারা হয়তো কমেন্ট করতেছে ওদেরকে আমি মিউট করে দিব। মিউট মানে একেবারে 1 মাসের মতো মিউট, ওয়ার্নিং দিলাম। এখন আসো প্রকারভেদ এবং কাজ বাকি। প্রকারভেদ কি? দেখো, প্রকারভেদ হচ্ছে গ্র্যানিউল আছে কিনা, গ্র্যানিউল মানে হচ্ছে দানা, গ্র্যানিউল আছে কিনা তার উপর ভিত্তি করে এরা হচ্ছে দুই প্রকার। গ্র্যানিউলের উপর ভিত্তি করে, গ্র্যানিউল বা দানার উপর ভিত্তি করে এরা দুই প্রকার। কি কি? এটা যদি হয় ডাব্লিউবিসি, এটা যদি হয় ডাব্লিউবিসি, এই ডাব্লিউবিসিকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাগ্রানালোসাইট, বা অদানাদার, আর একটা হচ্ছে গ্রানালোসাইট।
বা দানাদার। খেয়াল করো, এই অ্যাগ্রানুলোসাইট হচ্ছে সাধারণত 28%। কত পার্সেন্ট? 28%। তাহলে স্বাভাবিকভাবে এটা কত পার্সেন্ট আসে? কত পার্সেন্ট? 72%। এই অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে দানা নেই, মানে হচ্ছে কি দানা নেই। দানাহীন। আর এটা হচ্ছে কি দানা যুক্ত। খেয়াল করবা, এটা হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। এটা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। কি কি? এ মনোসাইট, বি লিম্ফোসাইট, এরা হচ্ছে তিন প্রকার। ওইটা আমি সি দিয়ে লিখতেছি। নিউট্রোফিল, ডি দিয়ে লিখতেছি ইওসিনোফিল, আর একটা হচ্ছে বেজোফিল। এই পাঁচজন। কয়জন? এই পাঁচজন। এখানে তুমি কিভাবে মনে রাখবা কোনটা দানাদার কোনটা দানাদার নয়? খেয়াল করো, ফিল ফিল ফিল। ফিল মানে পূর্ণ। পূর্ণ মানে কি দিয়ে পূর্ণ? দানা দিয়ে পূর্ণ। যেহেতু এগুলোতে ফিল নাই, তাহলে এগুলো হচ্ছে দানাদার নয়। ওগুলোতে ফিল আছে মানে দানা দিয়ে পূর্ণ, অর্থাৎ দানাদার। তো যদি প্রশ্ন আসে দানাদার কয়টা? তিন প্রকার। যদি আসে দানাদার নয় কয় প্রকার? দুই প্রকার। সিম্পল। এটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যায়। অদানাদার, দানাদার, দানাদার, অদানাদার, অ্যাগ্রানুলোসাইট, গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, এই জিনিসগুলো অনেকে কনফিউজড হয়ে যায়, কিন্তু নাম পাঁচটা ঠিকই মনে থাকে। বুঝে গেছে? গেল। এবার এবার মনে রাখবা, এখানে এই লিম্ফোসাইট হচ্ছে 24% বা 25%, আর নিউট্রোফিল হচ্ছে সবচেয়ে বেশি, 60 থেকে 70%। এটা হচ্ছে সর্বাধিক। ওকে, এটা খুব কম, আর এটা হচ্ছে সবচেয়ে কম, ইওসিনোফিলটা। আচ্ছা, একটু নিঃশ্বাস নাও, একটু রিল্যাক্স হও। এটা একটু দেখো। খেয়াল করো, বেশিরভাগ যেহেতু নিউট্রোফিল 60 থেকে 70% মোট শ্বেত রক্তকণিকার, সেইটা আসতেছে মাইলোব্লাস্ট থেকে। এই জন্য এই প্রসেসটাকে আমরা যেমন ওইটাকে ইরেথ্রোপয়েসিস বলছি, এটাকে আমরা বলবো মাইলোপয়েসিস।
ডাব্লিউবিসি উৎপাদন প্রক্রিয়াটাকে কি বলা হয়? মায়েলোপয়েসিস। কি নাম? মায়েলোপয়েসিস। সিকির জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট? ওকে, এটা তো লিখছো, এবার এই জিনিসটা আঁকবা। তোমরা বলবা যে এখানে এই 5টা চিত্রের মধ্যে কোনটা কি? আমাকে একটু জানাবা কমেন্টে। এর পাশে নাম লিখবা, বির পাশে নাম লিখবা, সির পাশে নাম লিখবা, ডির পাশে নাম লিখবা, ইর পাশে নাম লিখবা। একটু পানি খাই, কুইক, 1 মিনিট টাইম। এমনি সিম্পলি যদি আমি বলি, তুমি খেয়াল করো এদের আকারটা অনেক বড়, এদের আকার অনেক ছোট, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে
এদের মধ্যে দেহের তুলনায় নিউক্লিয়াসটা ছোট করে আঁকছি, কিন্তু এদের মধ্যে দেহের তুলনায় নিউক্লিয়াসটা কেন জানি মনে হচ্ছে তুলনামূলকভাবে বেশি জায়গা দখল করছে। তৃতীয় কথা হচ্ছে এদের সাইটোপ্লাজমটা খালি রাখছি, কিন্তু এদের সাইটোপ্লাজমে দেখে মনে হচ্ছে অনেকগুলো ব্রণ উঠছে, দানা দানা পক্স হয়েছে এরকম মনে হচ্ছে না? দানা 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 দিছি না? তো এটা থেকেই বোঝা যাচ্ছে যে এই তিনজন হচ্ছে ফিল মানে দানাযুক্ত, আর এই দুজন হচ্ছে নাই হীন দানাহীন। বুঝা গেছে? এছাড়া এই নিউক্লিয়াসটা কি আকৃতির? এ এর নিউক্লিয়াস আবার ই এর নিউক্লিয়াস, দুইজনের নিউক্লিয়াস কিন্তু আমাদের দেহের একটা খুব ভাইটাল অর্গানের মতো দেখতে। সেটার নাম কি? ওই অর্গানের মতো দেখতে হলেও দুইজনের মধ্যে আবার পার্থক্য আছে। পার্থক্যটা কি? এবং এদের প্রত্যেকের আয়ুষ্কাল, প্রত্যেকের ব্যাস আর কাজ, তিনটা জিনিস আমরা পড়ব। একটু আমরা আগের চিত্রে যাই। এই যে অ্যাগ্রানুলোসাইট বা অদানাদার হচ্ছে দুই প্রকার, মনোসাইট এবং লিম্ফোসাইট, আর গ্রানুলোসাইট হচ্ছে তিন প্রকার, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং ব্যাজোফিল। এখানে খালি জায়গা রাখছি অন্য কারণে। সবচেয়ে বড় মনোসাইট, মনে রাখবা। এই লিম্ফোসাইট লসিকাতন্ত্রে উৎপন্ন। এই দুইজন অনাক্রম্যতন্ত্রে, বিশেষ করে ডাব্লিউবিসি পুরোটাই অনাক্রম্যতন্ত্রে, মানে ইমিউনিটিতে হেল্প করে। এ আবার তিন প্রকার। এই লিম্ফোসাইট আবার কয় প্রকার? তিন প্রকার। কি কি? একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, আরটা হচ্ছে এনকে সেল, প্রাকৃতিক মারণ কোষ। ঠিক আছে, বৃক্ক আকৃতির, আমি কমেন্ট দেখতেছি, খেয়াল করো। তিন প্রকার লিম্ফোসাইট। কয় প্রকার? তিন প্রকার। সে কোথায় তৈরি হয়? লসিকাতন্ত্রে, লিম্ফ নোডে আর কি। আচ্ছা, এবং এই লিম্ফোসাইটকে বলা হয় দেহের আণুবীক্ষণিক সৈনিক। কেন? কারণ সে অ্যান্টিবডি তৈরি করে দেহকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। মেইনলি এ অ্যান্টিবডি তৈরি করে। কে? টি কোষ সরাসরি কোষকে অ্যাটাক করে, এনকে কোষ সাধারণত ভাইরাসকে অ্যাটাক করে। এনকে কোষ কিন্তু এক হিসেবে তৈরি না হয় ভালো, এটা ইমিউন সিস্টেমের জন্য কিন্তু এটা এক প্রকার ক্ষতিকর, যেহেতু সে এনকে সেল, ন্যাচারাল কিলার, মানে হচ্ছে সে কোনো ধরনের বাছ বিচার করা ছাড়া ডিরেক্ট কি করতে পারে? অ্যাটাক করতে পারে। এখন মাঝে মধ্যে হয় কি, বডির নিজস্ব প্রয়োজনীয় অক্ষতিকর সেলকে সে মেরে ফেলে, যেটা আমাদের দেহের জন্য ভয়ঙ্কর হিসেবে আত্মপ্রকাশ করে। তো আমরা একটু পর্যন্ত আসছি, এখন আমরা একটু ওদিকে যাব। ওয়েট, মনোসাইট আকারে বড় না, বড় বলে এরা মাইগ্রেট করতে পারে, ক্যান মাইগ্রেট ইনটু টিস্যু। এই প্রসেসের নাম হচ্ছে ডায়াপেডেসিস। ক্ষণপদীয় চলনের মাধ্যমে। এই সময় তারা কি চলন দেয়? ক্ষণপদীয় চলন। এটা প্রাণীবিজ্ঞান অধ্যায় 10-এ পড়াইছি। যখন টিস্যুতে ঢুকে তখন এদেরকে বলা হয় ম্যাক্রোফেজ। কি বলা হয়? ম্যাক্রোফেজ। তো এবং তখন এদের এক একটা নাম হয়, যেমন প্লাজমা ভিকোস, এটাই হচ্ছে বি লিম্ফোসাইট। যেমন
যকৃতের ক্ষেত্রে এদের নাম কি হয়? আমাকে একটা কমেন্ট করে জানাও। যে কমেন্ট করতে পারবে এরা সবাই সরকারি মেডিকেলে টিকবে। ABCDE, এটা হচ্ছে মনোসাইট। এটা হচ্ছে লিম্ফোসাইট। এটা হচ্ছে নিউট্রোফিল। এটা ইওসিনোফিল। এটা বেজোফিল। মনোসাইট, খেয়াল করো, মনোসাইট এর ব্যাস ব্যাসের একক হচ্ছে মাইক্রোমিটারে। আয়ুষ্কাল, আয়ু হচ্ছে দিনে। ওকে, ব্যাসটা খেয়াল করো, এটা সাধারণত 12 থেকে 20 মাইক্রোমিটার। অন্যত্র এটা 20 থেকে 25 পর্যন্ত উঠে, তবে আমরা ফলো করব কোনটা, স্টার দিয়ে দিছি। লিম্ফোসাইট, এটা 6 থেকে 16 মাইক্রোমিটার। নিউট্রোফিল, তিনটাতে 12 থেকে শুরু, 12 থেকে শুরু। এটা হচ্ছে 12 থেকে 15, এটাও 12 থেকে 15, এটা হচ্ছে 12 থেকে 17। আমরা গাজী আজমল ফলো করছি। মাইক্রোমিটার একক কি? মাইক্রোমিটার, এই যে মাইক্রোমিটার। আয়ুষ্কাল কি দিয়ে? দিন দিয়ে। খেয়াল করো, আয়ুষ্কালটা খেয়াল করো। আমি বেশি ইনফরমেশন দিচ্ছি না, খুব শর্ট ইনফরমেশন দিচ্ছি। শেষ, এরপরে কাজ করব। আমাদের ক্লাস 1 ঘন্টার মধ্যেই শেষ হতে হবে। আয়ু, আয়ু হচ্ছে মনোসাইট 10 থেকে 20 দিন বাঁচে। কয়দিন? 10 থেকে 20 দিন পর্যন্ত বাঁচে। আবার লিম্ফোসাইট 100 থেকে 120 দিন পর্যন্ত বাঁচে। মনোযোগ দিয়ে শুনবা, এখন লিখবা না। নিউট্রোফিল 12 ঘন্টা থেকে 3 দিন। ইওসিনোফিল 2 থেকে 5 দিন, 3 থেকে 5 দিন। আর বেজোফিল 9 মাস থেকে 18 মাস পর্যন্ত বাঁচে। আমি আবারও বলতেছি, মনোসাইট হচ্ছে 10 থেকে 20 দিন, লিম্ফোসাইট 100 থেকে 120 দিন, নিউট্রোফিল 12 ঘন্টা থেকে 3 দিন, মানে আধা দিন থেকে 3 দিন, ওটা 3 থেকে 5 দিন। আর শেষেরটা 9 থেকে 8 মাস, 18 মাস। খেয়াল করো, খেয়াল করো, এই যে ইনফরমেশনগুলো দিলাম এগুলো হচ্ছে আলিমের ইনফরমেশন। তবে আমরা যদি গাজী আজমলেরটাই ফলো করি, সম্পূর্ণ উল্টা। কীরকম? আয়ুষ্কাল মনোসাইট হচ্ছে 2 থেকে 5 দিন, লিম্ফোসাইট হচ্ছে 7 দিন, নিউট্রোফিল হচ্ছে 12 ঘন্টা থেকে 3 দিন, বা 2 থেকে 5 দিন। এটা হচ্ছে 8 থেকে 12 দিন। এটা হচ্ছে 12 থেকে 15 দিন। লেখা শেষ হলে বলবা, লেখা শেষ হলে বলবা। ক্লাস রেকর্ডেড থাকতেও পারে, নাও থাকতে পারে। খেয়াল করি আমরা, এগুলো লেখা শেষ হোক, আমরা ততক্ষণে এখানে কিছু ইনফরমেশান লিখি। এটার
আকারে বড়, নিউক্লিয়াস ছোট। আকারে ছোট, নিউক্লিয়াস বড় ও লোব বিশিষ্ট, যেহেতু বড় তো লোব বিশিষ্ট হলে এখানে আমরা দেখতেছি এদের নিউক্লিয়াসটা হচ্ছে বৃক্কাকার বা অশ্বক্ষুরাকৃতির। অশ্বক্ষুরাকৃতির। এদের নিউক্লিয়াস হচ্ছে অখণ্ডায়িত। এদের নিউক্লিয়াস হচ্ছে 2 থেকে 5 লোব, গড়ে 3 লোব। এদের নিউক্লিয়াস হচ্ছে 2 লোব, ওয়েট 2 থেকে 3 লোব, গড়ে 2। এদের নিউক্লিয়াস হচ্ছে 2 লোব বাট বৃক্কাকার। তাহলে মনোসাইটেরটাও বৃক্কাকার ছিল, এটাও বৃক্কাকার, তবে মনোসাইটেরটা হচ্ছে 1 লোব আর এটা হচ্ছে 2 লোব। ঠিক আছে, এই দুইটা দানাবিহীন, ওইগুলো হচ্ছে দানাযুক্ত। আচ্ছা, এটার অল্টারনেট ডেগুলোও দিয়ে দিব। শোনো, অল্টারনেট ডেগুলোও দিয়ে দিচ্ছি আমি। অল্টারনেট ডেগুলো এগুলো হচ্ছে আলিম। আলিম খেয়াল করো, এটা হচ্ছে 10 থেকে 20 দিন, এটা হচ্ছে 100 থেকে 120 দিন, এটা হচ্ছে 12 ঘন্টা থেকে 3 দিন, এটা হচ্ছে 3 থেকে 5 দিন, এটা হচ্ছে 9 থেকে 18 মাস। এগুলো আলিমের মান, এগুলো একটু লিখে রাখো, এগুলো একটু লিখে রাখো। তো এই গেল অবস্থা। এখন আমি এদেরকে চিনব কিভাবে, 3 জনকে চিনব কিভাবে? এই নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, এদেরকে আমি চেনার আরও একটা সুযোগ আছে। সেটা হচ্ছে যদি আমি এখানে লিশম্যান রঞ্জক দিই, লিশম্যান একজন বিজ্ঞানী, লিশম্যান রঞ্জকে কে কি বর্ণ দেয় আমরা দেখব। লিশম্যান রঞ্জকে কে কি বর্ণ দেয়? লিশম্যান রঞ্জকে কে কি বর্ণ দেয় খেয়াল করো। নিউট্রোফিল মানে হচ্ছে নিউট্রাল, মানে বর্ণ নিরপেক্ষ, কোনো বর্ণ দিবে না।
ইওসিনোফিল আর বেজোফিল এই দুইটার মধ্যে কে কি বর্ণ দিবে খেয়াল করো। বেজোফিল মানে হচ্ছে বেস, বেজোফিল মানে হচ্ছে কি বেস। আমরা জানি বেস মানে হচ্ছে ক্ষার, বেস মানে হচ্ছে কি ক্ষার। ক্ষার লিটমাসের ক্ষেত্রে কিরকম বর্ণ প্রদর্শন করে? ক্ষার লিটমাসের ক্ষেত্রে কিরকম বর্ণ প্রদর্শন করে? প্রান্তবজ্রের কাছে এটা আশা করি নাই, সে বলছে লাল। মিস্টার প্রান্তবজ্র ভেরি ব্যাড। মনে রাখবা আবির, কি মনে রাখবা? আবির। আবিরের এ দিয়ে অ্যাসিড, বি দিয়ে ব্লু, আর দিয়ে রেড। তো অ্যাসিড ব্লুকে রেড করে, মনে রাখবা। অ্যাসিড ব্লুকে কি করে? রেড করে। মানে অ্যাসিড ব্লুকে রেড করে, অর্থাৎ ব্লুর ভিতরে অ্যাসিড গেলে সে সেটাকে কি বানিয়ে দিবে? রেড, মানে লাল বানিয়ে দিবে। বুঝে গেছে? অর্থাৎ অ্যাসিড হলে সেটা লাল, আর ক্ষার হলে উল্টা। ক্ষার হলে কি? রেডকে সে ব্লু করবে। তো আমরা এভাবে মনে রাখতে পারি বেস, বেস ব্লু, বেস ব্লু হয়। তাহলে দেখো যেহেতু সে বেজোফিল, বেস অর্থাৎ ক্ষার ধর্মী, অর্থাৎ কি ধর্মী সে? সে হচ্ছে কি ধর্মী? সে ক্ষার ধর্মী। সে যদি ক্ষার ধর্মী হয় সে কি বর্ণ প্রদর্শন করবে? সে নীল বর্ণ প্রদর্শন করবে। আর একটা নিরপেক্ষ, একটা ক্ষার, তাহলে আরেকটা কি হওয়া উচিত? কমন সেন্স কি বলে? একটা নিরপেক্ষ, একটা ক্ষার, আরেকটা কি হওয়া উচিত? অ্যাসিড হওয়া উচিত। অ্যাসিড হলে কি হবে? লাল হবে। তাইলে বলো তো এই তিনজনের সাইটোপ্লাজম, এই তিনজনের সাইটোপ্লাজম, এর সাইটোপ্লাজম কি? এর সাইটোপ্লাজম কি? নিরপেক্ষ। এর সাইটোপ্লাজম কি? লাল। এর সাইটোপ্লাজম কি? নীল। শেষ হয়েছে কিনা? মেডিকেল কোয়েশ্চেন, এখানে প্রচুর মেডিকেল কোয়েশ্চেন আছে। তোমাদের তো মেডিকেল অ্যাডমিশন তো একসাথে নিয়ে ফেলতে হবে, কারণ তোমাদের সময় তেমন থাকবে না। তোমাদের এক্সাম আগস্টের আগে হচ্ছে না, তো এখন চলতেছে মাত্র ফেব্রুয়ারি মাস। কদিন, 2 মাসের মধ্যে তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে। মার্চ এপ্রিলের মধ্যে সব শেষ হয়ে যাবে। মে জুন জুলাই এই 3 মাস কী করবা? কী করবা? কেউ চাকরি বাকরিও করতে পারো, পার্ট টাইম জবও করতে পারো, 3 মাসে বহুত টাকা কামাবা, মানে কোনো টেনশন নাই। তো এই 3 মাস তুমি চাইলে মেডিকেল প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারো। মেডিকেলের পড়া কিন্তু এই স্টাইলে পড়াই, মানে এখানে কোনো কিছু বাদ নাই, কোনো বই ইনফরমেশন বাদ যায় নাই, ইম্পর্টেন্ট সব তথ্য চলে আসছে। শেষ করতে হবে আমাদের, দ্রুত শেষ করতে হবে, দ্রুত শেষ করতে হবে। ক্লাস লেন্দি হয়ে যাচ্ছে। ক্লাস কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। তো 10 মিনিট যদি প্রথম 10 মিনিট বাদ দিই তাহলে কিন্তু 1 ঘন্টা অলরেডি ফিনিশড। তাহলে ডাব্লিউবিসির কাজ বেশি হয়ে গেছে। ডাব্লিউবিসির কাজের জন্য কি আমরা নেক্সট ক্লাস এর প্রথম 10 মিনিট রাখবো? একটু রিভিউ করলাম, তারপর কাজগুলো পড়ালাম। এটা আমি বুঝতে পারছি পড়া 1 ঘন্টার ঠিক আছে, কিন্তু ইনফরমেশন 2 ঘন্টার।
এটা রিয়েল ক্লাসে যদি অফলাইন ক্লাস হতো এটা 2 ঘন্টার মধ্যে শেষ করা অসম্ভব, 2 ঘন্টার মধ্যেও শেষ করা অসম্ভব। ওকে, আমরা তাহলে আমাদের রিপিটেড স্লাইড শুরু করি। প্রথম থেকে তোমরা বলবা 1 ডান, 2 ডান, এভাবে বলবা। আমাদের প্রথম স্লাইড এখনো আসতেছে না। কমেন্ট করবা 1 ডান। One done, okay. কমেন্ট করবা 2 ডান। টু ডান। কমেন্ট করবা 3 ডান। হিউজ ইনফরমেশন, হিউজ। ডাব্লিউবিসির ইতিহাস এখানে শেষ হয়েছে কাজ বাদে। এখন কমেন্ট করবা 4 ডান। আমি 20 সেকেন্ড করে রাখতেছি প্রত্যেকটা স্লাইড। শুধু ডান লিখলে হবে না, 4 ডান। এবার লিখবা 5 ডান। নেক্সট দিনের বাড়ির কাজ, লসিকার না, এই 5 ধরনের শতরক্তগণিকার একটা পার্থক্য আছে বইয়ে। এগুলোর সাথে এক্সট্রা ইনফরমেশন তুমি অ্যাড করে তুমি নিজের মতো করে পার্থক্যটা লিখবা। এদের পার্থক্য বাড়ির কাজ, এদের পার্থক্য HW WBC গুলোর পার্থক্য। আমরা পড়া বুঝছি কিনা সেটা একটু জানাবা, জানিয়ে তারপরে বিদায় নিতে পারো, সমস্যা নেই। আল্লাহ হাফিজ। এভাবে ক্লাস নিব কিনা, নাকি এক ক্লাসে একটা অধ্যায় রিভিউ করে শর্ট সিলেবাসের ওগুলো তোমাদেরকে রিভিউ করে দিব? এক ক্লাসে একটা অধ্যায় আমি রিভিউ করতে পারবো, 1.5 ঘন্টা সময় নিয়ে এক ক্লাসে একটা অধ্যায় রিভিউ করা সম্ভব। তোমরা যদি বলো যে না স্যার এইভাবে ভালো লাগতেছে না, এক ক্লাসে একটা অধ্যায় পড়িয়ে ফেলেন, আজকেও কিন্তু যে সময় নিচ্ছি সেই সময়ে আমি এই অধ্যায় রিভিউ করতে পারবো, কারণ তোমাদের ইচ্ছা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। বুলেট বুক এখন আর দেওয়া হবে না, বুলেট বুক যখন দেওয়া হবে তখন জানানো হবে। বুলেট বুক নিয়ে আর বলে লাভ নেই, কারণ বুলেট বুক যে 2টা রেডি হচ্ছে, এগুলোর মধ্যে একটা হচ্ছে প্রাণীবিজ্ঞান অধ্যায় 11, তো সেটা দেওয়ার জন্য ডাকা হবে। পাশাপাশি উদ্ভিদ বিজ্ঞান অধ্যায় 9, আর এটা না, এটার আগে শেষ হয়েছে কোনটা, প্রাণীবিজ্ঞান অধ্যায় 10। প্রাণীবিজ্ঞান অধ্যায় 10ও বুলেট বুক আর তৈরি করার দরকার নেই, কারণ যেহেতু শর্ট সিলেবাসে নাই,
সুতরাং আমরা বুলেট বুক দিব হচ্ছে প্রাণীবিজ্ঞান অধ্যায় 11 আর উদ্ভিদবিজ্ঞান অধ্যায় 9 আপাতত। তো সেগুলো যখন দেওয়া হবে তখন ডাকা হবে, যখন দেওয়া হবে, কখন দেওয়া হবে সেটা তোমরা সময় হলে জানবা। পড়া তো শেষ করে দিচ্ছি, পড়া সব শেষ করে দিচ্ছি, বুলেট বুকে যা আছে এগুলো সব শেষ করে দিচ্ছি, জাস্ট সাজিয়ে তোমাদেরকে নোটগুলো উপস্থাপন করে তোমাদেরকে সুন্দর করে মোটা পেজে কালার টালার মেরে তারপর তোমাদেরকে দিব এগুলো। ওকে, ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফিজ। ইমিউনিটি চ্যাপ্টারের পিডিএফ দিই নাই, দিব, আমি বেঁচে আছি তো। জিওলজি নিউ এডিশন বই নিতে হবে, তবে এখন নিও না, আরো কদিন ধৈর্য ধরো, ধৈর্য যেহেতু ধরছো আরো কদিন ধরো, আরেকটা এডিশন আসতেছে, ওটা নিবা নিলে। বুলেট বুক আমি যতগুলো বানাচ্ছি সবগুলো পাবা, মানে সেকেন্ড ইয়ারের কোর্সের। আর যারা ফার্স্ট ইয়ার রিভিশন ব্যাচে ভর্তি হচ্ছে ওরা ফার্স্ট ইয়ারগুলোও পাবা। আর সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে যেগুলো বুলেট বুক, যেগুলোর ক্ষেত্রে বুলেট বুক দরকার নাই, শুধু লেকচার শিট দিলে হবে, আমি সেগুলো লেকচার শিট দিয়ে দিব, একদিন ডাকবো, দিয়ে দিব। আল্লাহ হাফিজ।